أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আজকে হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্ট কর্তৃক আয়োজিত উন্মুক্ত ক্লাসে যুক্ত হতে পেরেছি। এজন্য মহান রাজা রাজাধিরাজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ করি মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লামকে এবং আরও স্মরণ করি মুহতাসিম আল-আনিমানকে। তো আজকে যারা রাত্রিকালীন ক্লাসে যুক্ত হয়েছেন সকলকেই রাতের শুভেচ্ছা জানাই এবং হৃদয়ের গভীর থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ আমিও একটু ভালো আছি। আজকের যে টপিক, এই টপিকটি হলো হাউ টু অবজার্ভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড চিলড্রেন ইন হোমিওপ্যাথিক প্র্যাকটিস পার্ট 2। এই বিষয়ে আলোচনা করার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা গতকাল বেশ কিছু পলিক্রেস্ট রেমেডি নিয়ে ডিসকাস করেছি। আজকে আমরা রেপার্টরি ওয়াইজ প্রত্যেকটা রুব্রিক এর অধীনে যে সমস্ত রেমেডি আছে সেগুলোর তুলনামূলক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা দ্বিতীয় পর্বে এসে ডিসকন্টেন্টেড চিলড্রেন, displaced children, dissatisfied children, তো এর অধীনে যে সমস্ত রেমেডি আমরা দেখি যে অসন্তুষ্ট থাকে, কোনোটাতেই সে সন্তুষ্ট হয় না, তাকে সন্তুষ্ট করা যায় না। এই ক্ষেত্রে এন্টিমক্রুড খুব চমৎকার কার্যকরী একটি রেমেডি। ক্যালকিরিয়াফস, কার্সিনোসিন, ক্যামোমিলা, সিনা, টিবাকুলাম, এই সমস্ত রেমেডি অসন্তুষ্ট প্রকাশ করে যে সমস্ত শিশু, তাদেরকে সন্তুষ্ট করা যায় না। চিলড্রেন হু আর ডিসস্যাটিসফাইড, চিলড্রেন হু আর ডিসকন্টেন্টেড, চিলড্রেন হু আর আনহ্যাপি, চিলড্রেন হু আর ডিসপ্লেসড, যারা অসন্তুষ্ট হয়, এদের জন্য এই সমস্ত রেমেডি খুব ভালো কাজ করে, যাদেরকে সন্তুষ্ট করা যায় না। একটার পর একটা বাহানা ধরতেই থাকে, বায়না করতে থাকে, তাদের জন্য আমরা এন্টিমক্রুড, ক্যামোমিলা, সিনা, ক্যালকিরিয়াফস, কার্সিনোসিন, প্র্যাকটিসের ক্ষেত্রেও এগুলো খুব চমৎকার ইফেক্টিভ রেমেডি। আপনারা আপনি যদি সমস্যা খেয়াল রাখবেন এবং কথা না শুনতে পারলে অবশ্যই মেসেজ করবেন, অথবা আমাদের সঞ্চালনায় আছেন ডাক্তার রোমানা রবি, উনি এটা দেখবেন। এখন আমাদের পরিবারে, আমাদের সমাজে অনেক শিশুদেরকে আমরা চিকিৎসা করতে গিয়ে রোগ নিয়ে হাত পাই, রোগের পিছনে ছুটি। হ্যাঁ, রোগ জ্ঞান অবশ্যই থাকতে হবে, প্যাথোলজিক্যাল নলেজ থাকতে হবে, পাশাপাশি হোমিওপ্যাথিক ফিলোসফি যেটা, সেটা আপনাকে অবশ্যই নখদর্পণে থাকতে হবে। এটা যদি আপনার নখদর্পণে না থাকে তাহলে আপনি প্র্যাকটিসে বারবার ব্যর্থ হবেন। আমরা এন্টিমক্রুড শিশুদের কিছু দেখি, এদের মেজাজ খিটখিটে হয়, এরা টেভিস মাইন্ডেড হয়, সহজেই এরা ক্ষুব্ধ হয়, ইজিলি অফেন্ডেড, দে আর ইজিলি অফেন্ডেড, দে আর সালকি, cannot bear to be looked at, cannot be touched, তাদেরকে স্পর্শ করা, তাদের দিকে তাকানো, এটা কিন্তু এরা সহ্য করতে পারে না। ক্ষিপ্ত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, গোমড়ামুখ হয়ে যায়, অসন্তুষ্টি প্রকাশ করতে থাকে। এমত অবস্থায় এন্টিমক্রুড সহ যে সমস্ত রেমেডির কথা বলেছে এগুলো চমৎকার কাজ করে। সবকিছুতেই একটা অসন্তুষ্টি থাকবে, এরা সেন্টিমেন্টাল হয়, আবেগপ্রবণ হয় এন্টিমক্রুডের রোগী।
এবং পেটের পীড়ায় যেন সবসময় সে একটা কষ্ট পায়, পেটের পীড়া তার যেন লেগেই থাকে, অবশ্যই একটা ইতিহাস আমাদের জানা দরকার। এন্টিমক্রোড রোগী আসলে প্রথম দিন থেকেই কিন্তু এন্টিমক্রোড হয় না, ধীরে ধীরে এন্টিমক্রোডের রোগীতে পরিণত হয়। সেটা কিভাবে আমরা একটু অতীত হিস্ট্রি জানার চেষ্টা করবো। এন্টিমক্রোডের শিশুদের ক্ষেত্রে, আমাদের মায়েদের ক্ষেত্রে, দাদিদের ক্ষেত্রে, চাষিদের ক্ষেত্রে, তো পরিবারে যখন সন্তান জন্মগ্রহণ করে, তো যখনই কান্নাকাটি করতে থাকে তখনই কিন্তু এই দুগ্ধজাত শিশুকে, তার সন্তানকে বারবার স্তন্যপান করাই। কান্নাকাটি করতেছে তার মানে এই মায়ের ধারণা যে ক্ষুধা লেগেছে, এই জন্য কান্নাকাটি করতেছে। 20 মিনিট পরে, আধা ঘন্টা পরে, 40 মিনিট পরে, 1 ঘন্টা পর পর আমরা কি করি, দেখি যে এই মায়েরা দুধ পান করায়। দুধ পান করানোর ফলে কি হয়, একটা পর্যায়ে যখন তার পেট এটা টলারেট করতে পারে না, হজম শক্তি যখন কম হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন দেখবেন পেট ব্যথা হচ্ছে, বমি করতেছে, পাতলা পায়খানা হচ্ছে। ডক্টর কেন্ট, মহামতি ডক্টর কেন্ট, ওনার লেকচার অন মেট্রিমেডিকাই ইথিউজা অধ্যায়ে লিখেছেন যে একজন শিশুর মিল্ক ট্রানজাকশন হতে কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। এরপর আরো আধা ঘন্টা পাকস্থলীকে রেস্ট দিতে হয়। তারপর যখন শিশু কান্নাকাটি করে তখন ধরে নিতে হবে শিশু ক্ষুধার জন্যই কান্নাকাটি করতেছে। কিন্তু কান্নাকাটির পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে কানের ব্যথা হলে শিশু কান্নাকাটি করতে পারে, পেটের ব্যথা হলে কান্নাকাটি করতে পারে, বাচ্চা প্রসব করে দিয়েছে তো প্রসব করার কারণে কান্নাকাটি করতে পারে, বাচ্চা পায়খানা করে দিয়েছে এর কারণে কান্নাকাটি করতে পারে, ঘুম থেকে উঠে মা নাই আশেপাশে এই কারণে মায়ের অনুপস্থিতির কারণেও কান্নাকাটি করতে পারে। কান্নাকাটির অনেক কারণ থাকতে পারে। এখন আপনি চট করেই রান্না করতেছেন, এমত অবস্থায় শিশুকে স্তন্যপান করালেন, আবার 20 মিনিট পরে যখন কান্নাকাটি করে আবার স্তন্যপান করাচ্ছেন। একটা সুস্থ মানুষ, সুস্থ শিশু, এই যে বারবার তাকে ব্রেস্ট ফিডিং করানো হচ্ছে, ব্রেস্ট ফিডিং এর ফলে তার পাকস্থলী এটা নিতে পারতেছে না। যখন নিতে না পারে তখন দেখবেন এই পাকস্থলীর ক্রিয়ার কারণে তার জিহ্বার উপরে ময়লা জমতে থাকে, সাদা প্রলেপ পড়তে থাকে, দুধের মতো যে সাদা স্তর, দুধ জাল দিলে যেমন সর পড়ে থাকে, জিহ্বার উপরে সেম এই ধরনের তার হোয়াইট কোটের টাং আমরা দেখতে পারি। এরপরে আপনি দেখবেন এই শিশু খিটখিটে মেজাজের হয়ে গেছে। যখন কোনো শিশুর পেটের অবস্থা খারাপ থাকে সে কি শারীরিকভাবে মানসিকভাবে ভালো থাকে? না, মানসিকভাবে ভালো থাকার কথা নয়। সে বিরক্তি দেখাবে, তাকে স্পর্শ করলে সে বিরক্তি দেখাবে, রাগ দেখাবে, গোমরামুখ হয়ে থাকবে, সহজেই ক্ষিপ্ত হয়ে যাবে এবং পেটের সমস্যা সহজে আর দূর হতে চাইবে না। যখন একজন অভিজ্ঞতা সম্পন্ন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে ওই শিশুকে নিয়ে আসা হবে তখন তার বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলা হবে। দেখবেন যে ইথিউজা অধ্যায়ে চমৎকার ভাবে বর্ণনা করেছেন মহামতি ডক্টর কেন্ট। এই জন্য শিশুদের আধা ঘন্টা 1 ঘন্টা পর পর 20 মিনিট পর পর স্তন্যপান করানোর কোনো সুযোগ নাই। কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা পর তাকে আরো পাকস্থলী রেস্ট দিতে হবে। হজম হতে সময় লাগে, এই মিল্ক ট্রানজাকশন হতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা, এবং আরো আধা ঘন্টা পাকস্থলীকে রেস্ট দিতে হয়। তারপর যখন সে কান্নাকাটি করবে তখন ধরে নিতে হবে সে ক্ষুধাজনিত কারণেই কান্নাকাটি করতেছে, তখন সে ভরপুর খাবে এবং পেটও তার ভালো থাকবে, পাকস্থলীর আর কোনো সমস্যা দেখা দেবে না, গ্যাস্ট্রিক ডিস্টারবেন্স তার দেখা দিবে না। এখন প্রত্যেক বাবা মাই বলে যে আমার সন্তান খায় না, তো আমার সন্তান খায় না, তাকে যত প্রকার ভরপুর খাওয়ানোর দরকার সেভাবে তাকে খাওয়ানো হয়। একটা পর্যায়ে এই পাকস্থলী দুর্বল হয়ে গেলে তখন তার সে খেতে পারবে না, তখন যাই খাবে সে বমি করবে, যাই খাবে পাতলা পায়খানা করবে এবং পেটে অস্বস্তি থাকবে, পেটে ব্যথা হতে থাকবে, জিহ্বার উপরে ময়লা পড়তে থাকবে। হোয়াইট কোটেড টাং লাইক মিল্কি, দুধের মতো অথবা দুধের যে স্বর থাকে স্তর পড়ে, সেম এই ধরনের স্তর পড়া থাকবে।
এমন অবস্থায় এন্টিম গ্রুপ দিলে তার পেটের সমস্যা দূর হবে। কিন্তু এই পজেশন যদি আবার সৃষ্টি করা হয় তাহলে আবারও কিন্তু তার এই পেটের পীড়া দেখা দিবে। অতএব ফান্ডামেন্টাল কজ আলাদা এবং মেইনটেনিং কজ আলাদা। এখন এই এক্সাইটিং যে কজ, এক্সাইটিং অ্যান্ড মেইনটেনিং যে কজ, এই এক্সাইটিং অ্যান্ড মেইনটেনিং কজ যদি রিমুভ না করা হয় তাহলে হাজারো আপনি এথুজা এবং এন্টিম ক্রুড দিয়ে এই শিশুকে ভালো করতে পারবেন না। অবশ্যই আরোগ্যের ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা আছে, এনিথিং দ্যাট স্ট্যান্ডস ইন দ্য ওয়ে, যে ব্যারিয়ার আছে, এটা অবশ্যই রিমুভ করতে হবে। আদারওয়াইজ আপনি এন্টিম ক্রুড অথবা ইথুজা দিয়ে বাচ্চার পেটের সমস্যা দূর করতে পারেন না। সম্মানিত চিকিৎসকবৃন্দ, আমরা এন্টিম ক্রুডের কথা বলতেছিলাম যে আজকে একটি রুব্রিক আমরা প্রথমেই উল্লেখ করেছি। রুব্রিক কি? রুব্রিকটা হচ্ছে ডিসকন্টেন্টেড চিলড্রেন, ডিসস্যাটিসফাইড চিলড্রেন, ডিসপ্লিজড চিলড্রেন, আনহ্যাপি চিলড্রেন, তাই না? তো অসন্তুষ্ট থাকে, সবকিছুতেই বিরক্তি, নেভার কন্টেন্ট, কনস্ট্যান্টলি কমপ্লেইনিং or unhappy no matter what is given or done for them. যখন আপনি কথা বলবেন না প্লিজ, আপনারা মিউট আনমিউটের বিষয়ে অবশ্যই একটু লক্ষ্য রাখবেন। আপনারা অনেকেই অজান্তে হয়তো আনমিউট করে ফেলেন, মোবাইল প্রয়োজনে আপনি একটু দ্রুত বজায় রাখেন, রেখে লেকচার শুনবেন। কাম টু দ্য পয়েন্ট। তাহলে যে সমস্ত শিশু অসন্তুষ্ট, কখনোই তাদেরকে সন্তুষ্ট করা যায় না, বারবার অনবরত তারা কি অভিযোগ করতে থাকে, অনুযোগ করতে থাকে, নালিশ করতে থাকে। কেন, কি কারণে, এটা জানার প্রয়োজন বোধ করে না। সেই সাথে তাদের সহগামী লক্ষণ, অ্যাকম্পানিড বাই ইরিটেবিলিটি, অ্যাকম্পানিড বাই রেস্টলেসনেস, যখন তার অস্থিরতা, খিটখিটে মেজাজ সহ এই পেটের পীড়া দেখা দিবে, তখন আমরা অবশ্যই একটা বার এন্টিম ক্রুডের কথা আমরা চিন্তা করব। ক্যালকেরাফস কিন্তু এরা অসন্তুষ্ট থাকে, এদেরকেও সন্তুষ্ট করা যায় না। এরা দেখবেন নাকি সুরে কাঁদতেছে, উইনিং চিলড্রেন, ডিসস্যাটিসফাইড উইথ এভরিথিং, ডিসকন্টেন্টেড চিলড্রেন, চেঞ্জিং ডিজায়ার, constantly changing desire, babies, faithful, desire to travel, যা দেখবেন ভ্রমণ করতে চাই, কোথাও একটা স্থানে স্থির থাকতে পারে না। টিউবারকুলার পেশেন্টদের মধ্যে আমরা দেখি, টিউবারকুলার শিশুদের মধ্যে দেখি, টিউবারকুলার যে সমস্ত রেমেডি আছে তার মধ্যে টিউবারকুলিনাম, ক্যালকেরাফাস অন্যতম রেমেডি। এদেরকেও সন্তুষ্ট করা যাবে না, এরাও কিন্তু দেখবেন অসন্তুষ্ট হয়, কিন্তু কোথাও ভ্রমণ করেছে সেখানে ওই এক স্থানে সে বারবার ভ্রমণ করবে না, স্থান চেঞ্জ করতে চাই। লাফালাফি, ছোটাছুটি, মানে ঘোরাঘুরি এরা করতেছে। ওয়ান্ডারিং ডিজায়ার, ট্রাভেল, ডিজায়ার টু ট্রাভেল, এক জায়গায় গেছে সেখানে আর যাবে না, অন্য জায়গায় সে যাবে, এটা তার মেন্টালিটি। চেঞ্জিবিলিটি থাকবে। টিউবারকুলার যত পেশেন্ট পাবেন, সেটা শিশু হোক, যুবক হোক, যুবতী হোক, বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, সকলের ক্ষেত্রেই দেখবেন এরা অসন্তুষ্ট থাকে এবং ভ্রমণ করার অদম্য স্পৃহা থাকে, বারবার ঠান্ডা লাগার প্রবণতা থাকে। আর সবকিছুই কিন্তু ডিলেই ডেভেলপমেন্ট হয়, দেরিতে তাদের বিকাশ ঘটে। তাদের কথা বলা শেখা, তাদের হাঁটা শেখা, তাদের বড় মতো জোড়া লাগা, তাদের দাঁত ওঠা, সবকিছুই কিন্তু ডিলেইতে হতে থাকে। ক্যালকেরা কার্ভের রোগীদের ক্ষেত্রে আমরা দেখি এদেরও ডিলেইড ডেভেলপমেন্ট আমরা দেখি। সেই ক্ষেত্রে আমরা ক্যালকেরাফস, সাইলিশিয়া, এই সমস্ত রেমেডির কথা আমরা চিন্তা করতে পারি। কিন্তু ক্যালকেরাফস অত্যন্ত জীর্ণশীর্ণ হয়, এরা অত্যন্ত জীর্ণশীর্ণ হয়, হালকা পাতলা গড়নের হয়, অনেক লম্বা হয়, এবং তারা ঠান্ডায় সাফার করতে থাকে। এক ঠান্ডা লাগতে না লাগতে আরেক ঠান্ডা কোথা থেকে আসে, কিভাবে আসে, কেন লাগে ঠান্ডা, এটা সে বুঝে উঠতে পারে না, বাচ্চার বাবা মা বুঝে উঠতে পারে না। এক্ষেত্রে আমরা ক্যালকেরাফসের কথা আমরা চিন্তা করব। যতই আপনি এই শিশুকে পুষ্টিকর খাবার দেন না কেন, সবচেয়ে পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে, তারপরও এই শিশুর শরীর পুষ্ট হচ্ছে না। ম্যালনিউট্রিশনের ফলে তার শরীরে মাংস লাগতেছে না, হাড় ছাড়ার কিচ্ছু নাই। যখন সে বসে থাকে সোজা হয়ে বসতে পারে না, সামনের দিকে ঝুঁকে বসে। যখন সে দাঁড়ায় সামনের দিকে ঝুঁকে
দাঁড়ায়, যখন সে হাঁটে সামনের দিকে ঝুঁকে হাঁটে, স্টুপ শোল্ডার এর অধীনে একটা রুব্রিক পাবেন রেপার্টরিতে, স্টুপ শোল্ডার। কলকুজো হয়ে দাঁড়ানো, কলকুজো হয়ে বসা, কলকুজো হয়ে হাঁটা, সেই ক্ষেত্রে ক্যালকুলাফস সহ সালফার সহ অনেকগুলো রেমেডি পাবেন, প্রেবার করে নেওয়া আপনারা পাবেন। সেই ক্ষেত্রে অবশ্য আমরা ক্যালকুলাফসকে অন্যতম একটি রেমেডি হিসাবে চিন্তা করি। কার্সিনোসিনের রোগী কিন্তু সেন্সিটিভ হয়, অনেক বেশি সেন্সিটিভ, তাদেরকে কিছু বলা যায় না। যে সমস্ত বাবা মা সন্তানদেরকে ডমিনেট করতে থাকে, এক্সেসিভ ডমিনেটিং পাওয়ার দেখায়, সেক্ষেত্রে সেই কার্সিনোসিন হতে পারে, হয়ে যায়। বংশে যদি ক্যান্সারের ইতিহাস থাকে এবং পিতামাতা এই সন্তানের প্রতি অবিচার করতে থাকে, তাকে পানিশমেন্ট দিতে থাকে, বিশেষ করে যে সমস্ত বাবা মা একটু রাগী, অথবা যেই স্কুলে সে লেখাপড়া করে, বিশেষ করে হিরসখানায় যারা লেখাপড়া করে, তাদেরকে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করা হয়, মারধর করা হয়, বেত্রাঘাত করা হয়, বেদম প্রহার করা হয়। এর ফলে দেখা যায় সে কষ্ট পাচ্ছে শারীরিকভাবে, মানসিকভাবে, মেন্টালি, ফিজিক্যালি তাকে টর্চার করা হয়। একটা পর্যায়ে দেখা যায় সে এলোমেলো করতেছে, সে পাগল হয়ে যাচ্ছে, অথবা ভুল বকতেছে, সে আতঙ্কে থাকে। ঘুমের মধ্যে সে চিৎকার করে কান্নাকাটি করে যে টিচার হয়তো তাকে বেত্রাঘাত করতে পারে। স্বপ্নে দেখতেছে টিচার তাকে মারতেছে, স্বপ্নে দেখতেছে বাবা মা তাকে মারধর করতেছে। দিনের বেলায় যে সমস্ত ঘটনা ঘটে, রাতের বেলায় সে স্বপ্নে এগুলো দেখে। স্বপ্ন হচ্ছে অবচেতন মনের বহিঃপ্রকাশ, অবচেতন মনের বহিঃপ্রকাশ। দিনে যা ঘটে দেখবেন রাত্রিকালীন সময়ে সে যখন ঘুমায়, এগুলো স্বপ্নে এগুলো প্রতিফলিত হয়, রিফ্লেক্ট হতে থাকে। এরাও কিন্তু অসন্তুষ্ট, এরা সন্তুষ্ট হয় না, এদেরকে সন্তুষ্ট করা কঠিন। সেই ক্ষেত্রে আমরা কার্সিনোসিনের কথা আমরা চিন্তা করব। আর মানসিক লক্ষণ যদি থাকে যে সে ড্যান্স পছন্দ করে, ড্যান্সিং ডিজায়ার, নাচ গান পছন্দ করে, গানের তালে তালে সে নাচতে থাকে, তাহলে তো কার্সিনোসিন ছাড়ার কোনো কথাই নাই। ক্যামোমিলা শিশু কিন্তু অসন্তুষ্ট থাকে। Child is never satisfied, demands one thing, desire anything, then rejects it, screams, kicks, and insists. Sensitive to pain and emotions, wants to be carried constantly. Anger with discontented, anger with displeasement, dissatisfaction. আমরা ক্যামোমিলার পেশেন্টদের ক্ষেত্রে দেখব, তাদেরকেও সন্তুষ্ট করা যায় না। একটা জিনিস হয়তো সে চাচ্ছে, পরক্ষণে হয়তো আরেকটা চাই, কিন্তু তাকে আবার দিলে সে রিজেক্ট করে, এটা পুশ করে দেয়, ঠেলে ফেলে, চিৎকার চেঁচামেচি করতে থাকে, লাথি দেয়, অভদ্র হয় এরা। ভদ্রতারা বালাই এদের মধ্যে থাকে না, অসভ্য, অভদ্র হয়। তাকে আদর করতেছেন, ভালোবাসতেছেন, কাছে রাখতেছেন, তাকে আদর করলে সে আপনাকে গালিগালাজ করবে, আপনাকে লাথি ছুড়বে, চিৎকার চেঁচামেচি করতে থাকবে, জিদ ধরতে থাকবে। বিশেষ করে যখন সে ব্যথায় আক্রান্ত হয়, দাঁত উঠলে অথবা দাঁত পড়ার সময়ে তাকে স্পর্শ করতে দেয় না। যখন দাঁত ব্যথা করে দেখবেন তাকে কোলে করে নিয়ে হেঁটে বেড়াচ্ছেন, তখন একটু কমফোর্ট ফিল করে, এছাড়া তাকে স্পর্শ করতে দিবেই না। এমন ধরনের অসভ্য, অভদ্র, আনসোশ্যাল, আনসফিস্টিকেটেড, আনরিয়াল, অদ্ভুত এই সমস্ত শিশুদের ক্ষেত্রে অবশ্যই আমরা ক্যামোমিলার কথা চিন্তা করব। সেনা কখন চিন্তা করব? সেনার শিশু কিন্তু অসন্তুষ্ট থাকে, সেনার কথা আমি গতকাল উল্লেখ করেছি। এদেরকেও সন্তুষ্ট করা যায় না, এরা ক্যাপ্রিসিয়াস মাইন্ডেড, এরা হুমজিক্যাল মাইন্ডেড, এক্সেন্ট্রিসিটি থাকে এদের মধ্যে, খামখেলিপনা, ক্যাপ্রিসিয়াসনেস, এক্সেন্ট্রিসিটি,
হোমজিক্যালনেস আমরা দেখি সিনার পেশেন্টদের ক্ষেত্রে, এদের দিকেও কিন্তু তাকানো যায় না, তাকে স্পর্শ করা যায় না। বিভিন্ন ধরনের জিনিস চাই, একটা জিনিসে সে সন্তুষ্ট না, পেট ভরে তো চোখ ভরে না। দেখবেন সেনা রোগীকে আপনি কোন রকম চোখ ভরাতে পারবেন না, তার তাতে আপনি বড় বড় মাছ দেন, গোশ দেন, তারপরেও বলবে আরো চাই, আরো দাও, আরো চাই, আরো চাই। খেতে পারবে না, নষ্ট করবে, কিন্তু আরো চাই। তাকে সন্তুষ্ট করা যাবে না। desires many things, অনেক কিছু সে চাইবে, অনেক কিছু সে চাই, বাট রিজেক্টস দেম when offered। আবার মাঝে মাঝে সে এটা রিজেক্ট করবে, পুশ করে দিবে, ঠেলে দিবে। বিশেষ করে যখন তার কৃমিতে আক্রান্ত হয়, often with warm symptoms, grinding teeth, itching nose, stubborn, sullen, unbending, unsensible, unmoved। দেখবেন এদেরকে আপনি মত করতে পারবেন না, এদেরকে সন্তুষ্ট করতে পারবেন না। এরা খিটখিটে মেজাজের থাকবে এবং লোভ খুব বেশি থাকে। যখন কৃমিতে সে আক্রান্ত হয়, দাঁত কাটতে থাকে, নাকের মধ্যে আঙুল দিয়ে চুলকাতে থাকে, কান চুলকাতে থাকে, এবং ছেলে যদি হয়, ছেলে সন্তান, তো সেক্ষেত্রে দেখবেন তার নিজের যে জেনিটাল অর্গান সেটাকে নাড়াচাড়া করতে থাকে, হ্যান্ডলিং করতে থাকে, উপর হয়ে শয়ন করতে চায়, ঘুমের মধ্যে দাঁত কাটে। কৃমির কারণে সে মলদারে বারবার হাত দেয়, চুলকায়। এমত অবস্থায় আমরা অবশ্যই সিনাকে চিন্তা করব। টিউবারকুলিনামও কিন্তু সন্তুষ্ট হয় না। যখন আমরা দেখব যে মাজমেটিক যে সমস্ত রেমেডি আছে, বিশেষ করে টিউবারকুলার পেশেন্ট যারা, টিউবারকুলার চিলড্রেন, এদের জন্য আমরা টিউবারকুলিনাম, ব্যাসিলিনাম, ক্যালকিরেফস এই সমস্ত রেমেডির কথা চিন্তা করতে পারি। কিন্তু এরা স্থান চেঞ্জ করতে থাকে, ডিজায়ার ফর চেঞ্জ, ট্রাভেলিং ডিজায়ার, এবং এরা স্বাধীন চেতা হতে চাই, ফ্রিডম থাকতে চায়। এরা ডিস্ট্রাকটিভনেস এদের মধ্যে থাকে, ভাঙচুর করার একটা প্রবণতা থাকে। রাগ হয়েছে, ভাঙচুর করতেছে, রাগ হয়েছে, মাথাটাকে ওয়ালের সাথে আঘাত করতেছে, নকিং হেড এগেইনস্ট ওয়াল, নকিং হেড এগেইনস্ট অ্যানাদার থিংস, অন্যান্য যে জিনিসপত্র আছে, থ্রো থিংস অ্যারাউন্ড, তার আশেপাশে যা আছে দেখবেন সবকিছু থ্রো করতেছে, ভাঙচুর করতেছে। এমন অবস্থায় আমরা অবশ্যই টিউবারকুলিনামের কথা চিন্তা করব। ওয়ান্ডারিং ডিজায়ার থাকে, ট্রাভেলিং ডিজায়ার থাকে, রেস্টলেসনেস। শিশু একবার দেখবেন টেবিলের উপরে যাচ্ছে, একবার চেয়ারের উপরে যাচ্ছে, লাভ ঝাঁপ দৌড়, এনার্জেটিক হয় এরা, হাইপার অ্যাক্টিভিটি থাকে, হাইপার এনার্জেটিক হয় এরা, হাইপার অ্যাক্টিভ হয়। মেডোরোনিয়ামের রোগীও কিন্তু হাইপার অ্যাক্টিভ হয়। সেক্ষেত্রে এই সমস্ত রেমেডির কথা আমরা চিন্তা করব। সম্মানিত চিকিৎসক, আমরা যদি এই যে রেমেডির কথা উল্লেখ করেছি, এন্টিমক্রুড, ক্যালকিরেফস, কার্সিনোসিন, ক্যামোমিলা, সিনা, টিউবারকুলিনাম, এই সমস্ত রেমেডির যদি আমরা মায়াজমেটিক একটু ব্যাকগ্রাউন্ড চিন্তা করি, দেখব যে এন্টিমক্রুড রোগীদের মধ্যে সাইকোসিফিলিটিক ম্যানিফেস্টেশন থেকে ডমিনেন্ট মায়াজম যেটা আছে সাইকোসিফিলিটিক, আর ক্যালকিরেফাসের শিশুদের মধ্যে পাবেন সোরা সাইকোটিক ডমিনেন্ট মায়াজম পাবেন। এন্টিমক্রুডের মধ্যে আপনি দেখবেন যে পর্যায়ক্রমে খিটখিটে মেজাজ এবং বিষণ্ণতা, বিমর্ষতা, খিটখিটে মেজাজ দেখাচ্ছে, পর্যায়ক্রমে সে আবার বিষণ্ণ বিমর্ষ হয়ে যাচ্ছে। ক্যালকিরেফাসের রোগীদের মধ্যে এরা অনেক বেশি দুর্বল থাকে, এদের ভাইটালিটি অনেক উইক থাকে, উইক ভাইটালিটি, তাকে সন্তুষ্ট করতে পারবেন না, ডিসকন্টেন্টেড ফ্রম ল্যাক অফ ফুলফিলমেন্ট, তাকে সন্তুষ্ট করা যাবে না, আপনি তার সকল ডিমান্ডকে ফুলফিল করতে পারবেন না। সেক্ষেত্রে ক্যালকিরেফস হতে পারে। কার্সিনোসিন মিক্সড মায়াজমেটিক ম্যানিফেস্টেশন আমরা দেখি। ডমিনেন্ট মায়াজম আমরা যেটা দেখি কার্সিনোসিনের মধ্যে সোরা সাইকোটিক এবং সিফিলিটিক, সোরা সাইকোটিক এবং সিফিলিটিক
মাইজমেটিক ম্যানিফেস্টেশন কিন্তু আমরা কার্সিনোসিনের পেশেন্টদের ক্ষেত্রে দেখি, স্পেশালি ডিপ ইনহেরিটেড টেনশন থাকে, এরা পারফেকশনিস্ট হয়, কোনো কাজ কেউ করে দিলে তাতে সে সন্তুষ্ট তো হয় না, বরং সেটাকে সুচারু রূপে সন্তুষ্ট করার জন্য নিজে নিজে সেটা করে। টিউবারকুলার নাম করতে পারে, কার্সিনোসিন করতে পারে। আর ক্যামোমিলার রোগীদের মধ্যে মাইজমেটিক যে ব্যাকগ্রাউন্ড সেটা দেখি যে শরিক ম্যানিফেস্টেশন থাকে, এদের ফাংশনাল চেঞ্জ থাকে, বাট স্ট্রাকচারালি গঠনগতভাবে আকৃতিগতভাবে হ্যাঁ কোনো টিস্যু কিন্তু এইভাবে চেঞ্জ হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা ধরে নেব এরা শরিক ম্যানিফেস্টেশনের, অর্থাৎ অ্যাকিউট যে সমস্ত ডিজিজ দেখা দেয় এই সমস্ত ডিজিজের ক্ষেত্রে সোরার প্রভাব বেশি থাকে, এবং সেই ক্ষেত্রে ক্যামোমিলার চিত্র পাইলে অবশ্যই ক্যামোমিলা অ্যাপ্লাই করলে চমৎকার ফলাফল পাওয়া যাবে। সিনা রোগীদের মধ্যেও আমরা সাধারণত স্ট্রাকচারালি চেঞ্জ খুব কম দেখি। আমরা ডমিনেন্ট মায়াজম হিসেবে যদি এটাকে ফাইন্ড আউট করতে চাই, দেখবো যে এরা শরিক চিলড্রেন, নার্ভাস ইরিটেবিলিটি থাকবে, সেই সাথে তার কৃমি সংক্রান্ত যে সমস্যা এটা থাকবে। আর টিউবারকুলার মাইজমেটিক ম্যানিফেস্টেশন ডমিনেন্ট মায়াজম হিসেবে আমরা টিউবারকুলার মায়াজম দেখব। ক্রনিক ডিজিজে সে সাফার করতে থাকে, এক ডিজিজ থেকে আরেক ডিজিজ, একটা রোগ থেকে আরেকটা রোগ, আজকে মাথা ব্যথা, কাল পেটের পীড়া, কালকে বাতের ব্যথা, এরপরে তার ঠান্ডার সমস্যা, একটার পর একটা রোগ যেন লেগেই থাকে। চেঞ্জ হতে থাকে, সেক্ষেত্রে আমরা চেঞ্জ করার একটা প্রবণতা থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই খুব চমৎকার কার্যকরী না। দেখবেন সকালে খেয়েছেন, দুপুরে সেটা খাইতে চাবে না, দুপুরে যে খাবার খেয়েছে রাতে সেটা খাইতে চাবে না, পরের দিন ভিন্ন খাবার চাইবে। এরপরে দেখবেন পড়াশোনার ক্ষেত্রে একটা বই সে দীর্ঘক্ষণ পড়া তৈরি করার জন্য দীর্ঘক্ষণ সে পড়বে না, সেটা 10 মিনিট অঙ্ক করবে, 15 মিনিট ইংরেজি পড়বে, 10 মিনিট সমাজ পড়বে, বিজ্ঞান পড়বে। তো অনবরত সে সাবজেক্টগুলোকে চেঞ্জ করে, সকল বিষয়ের পরিবর্তনশীলতা আমরা টিউবারকুলার পেশেন্টদের মধ্যে, স্পেশালি টিউবারকুলারের মধ্যে আমরা এটা দেখি। তাহলে আজকে আমরা ডিসকন্টিনেন্টেড, ডিসপ্লেসড, ডিসস্যাটিসফাইড এর অধীনে যে সমস্ত রেমেডি উল্লেখ করেছি, ডিসকাস করেছি, আমার মনে হয় এগুলো ভোলার কথা নয়। আর যেহেতু আমাদের এখানে অনেকে রেকর্ড করতেছেন, রেকর্ডগুলো আমাদের ইউটিউবে পাবেন, পরবর্তীতে দেখে নেবেন। এখন আসি আমরা ডিস্ট্রাকটিভনেস চিলড্রেন। তো ডিস্ট্রাকটিভনেস চিলড্রেন আমরা অলরেডি টিউবারকুলামের কথা অলরেডি আলোচনা করেছি। তো টিউবারকুলামের পেশেন্টদের মধ্যে আপনি পাবেন যে এরাও কিন্তু অসন্তুষ্ট থাকে এবং ধ্বংসাত্মক প্রবণতা থাকে, অস্থিরতা। আমরা দেখব কোনো কিছু পড়তে দিয়েছেন, কোনো কিছু নিয়ে খেলতে দিয়েছেন, তো সেটা তার হাতে যাই থাকুক, একটা খেলনা হোক, সেটা পুতুল হোক অথবা ঘোড়া হোক, যেটাই হোক না কেন তার হাতে আছে, breaks toys, throw things, tears books, bites other, দেখবেন যে টেনে ছিঁড়ে এগুলো নষ্ট করে ফেলবে। বই পড়তে দিয়েছেন, বইগুলোকে ছিঁড়ে 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 দেখবেন যেই সমস্ত শিশুরা মিক্সড মাইজমেটিক সিভিলিটিক পেশেন্ট, অবশ্যই তারা ছিঁড়ে ধ্বংস করে, কিন্তু টিউবারকুলার এটা মিক্সড মাইজমেটিক ম্যানিফেস্টেশন থাকে, এদের মধ্যে ডিস্ট্রাকটিভনেস থাকে। তো বই দিয়েছেন, শরিক শিশু কিন্তু সে নোংরা করবে, দেখেন শরিক শিশু সে নোংরা করবে, ওই বইটাকে ময়লা ভরাবে, হ্যাঁ ধোলার মধ্যে নিয়ে যাবে, কাদার মধ্যে নিয়ে যাবে, ময়লা করবে। আর সাইকোটিক হলে কি করবে, কাউকে ওই বইতে হাত দিতে দেবে না, সুন্দর করে নিয়ে আসবে, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখবে, আবার মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম শোকেসের মধ্যে ওটা ঢুকিয়ে রাখবে, আবার যখন প্রশ্ন করবে আবার সুন্দরভাবে, তার বইটাকে কেউ হাত দিতে পারবে না। ঠিক আছে, এক্ষেত্রে আমরা ধরে নেব এরা সাইকোটিক।
আর যারা দেখবেন ভেঙে ফেলতেছে, ছিঁড়ে ফেলতেছে, আপনি বই দিয়েছেন, বইয়ের পাতা একটা একটা করে সব ছুটে থাকে, তাহলে এই যে তাদের আচরণ ধারা, এখন কোন কোন শিশু বই ছিঁড়ে, কোন কোন শিশু জিনিসপত্র ভাঙচুর করে, তাহলে সেই সমস্ত রেমেডির কথা চিন্তা করতে হবে। আমি আমার ছোট সন্তান ছেলে, ওর নাম সাজিদ, তো ও প্রায় ঠান্ডায় আক্রান্ত হয়, প্রায় জ্বর হয়, ঠান্ডা কাশি লেগেই থাকে। তো যে সমস্ত শ্যালো অ্যাক্টিং রেমেডি আছে, এগুলো দেওয়ার পরও যখন ভালো না হয়, তখন ডিপ অ্যাক্টিং রেমেডির প্রয়োজন হয়। বিশেষ করে কখনো তার টেবারকুলিনাম, কখনো তার ব্যাসিলিনাম প্রয়োজন হয়। কেন হয়? আমার ছোটকালে দেখেন, বংশানুক্রমিক হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। আমার ছোটকালে নিউমোনিয়া ছিল, আমার ছোটকালে রিকেট ছিল, আমার ছোটকালে জন্ডিস ছিল, ওর নানার যক্ষা ছিল, ওর নানির ক্যান্সার আছে। তো যার ফলে ওর কখনো কার্সিনোসিন প্রয়োজন হয়, ওর কখনো ব্যাসিলিনাম প্রয়োজন হয়, ও কখনো টেবারকুলিনাম প্রয়োজন হয়। তো এই যে বারবার রোগ ফিরে আসা, এবং কোনো খেলনা ওকে দিলে ও বেশি দিন রাখে না। ওকে একটা বাইক কিনে দিয়েছি, তো এই বাইকটা কয়েকদিনের মধ্যে আছড়িয়ে ও ভেঙে চুরে ফেলছে। ওকে খেলনা যা কিনে দিয়ে, এরোপ্লেন কিনে দিয়েছি, ও 2-4 দিনও রাখে না। ফুটবল কিনে দিলে ও যতক্ষণ পর্যন্ত ওটা না ফাটাবে ও মানে সন্তুষ্ট হবে না। ঠিক আছে, অস্থিরতা, এবং তাকে সন্তুষ্ট করা যাবে না যখন সে জিদ ধরে। তাহলে এই যে জিদ বেশি, ভাঙচুর করা, তাকে খেলতে দিয়েছেন, যে সমস্ত খেলনা দিচ্ছেন তাকে সে ভেঙে ফেলতেছে, সেক্ষেত্রে অবশ্যই টেবারকুলিনাম বা ব্যাসিলিনাম, অথবা রাগ হলে কামড়িয়ে দেওয়া। এখন তো একটু বুদ্ধি হয়েছে, এখন কামড়ায় না, কিন্তু এর আগে যখন বুদ্ধি একটু কম ছিল, তা বুঝে না, তো 2 বছর বা 1.5 বছর বয়সে তখন কামড়াতো। সেক্ষেত্রে আমরা অবশ্যই টেবারকুলিনামের কথা আমরা চিন্তা করবো। এবং কোথাও ঘুরতে যান, আমি যখন বাড়িতে যাই ঢাকা থেকে, তখন আব্বু তুমি আমাকে মসজিদে নিয়ে চলো, আমাকে বাজারে নিয়ে চলো, মোটরসাইকেল নিয়ে চলো, আব্বু একটু ঘুরতে যাই। এই যে বাহানা করতে থাকবে, বাহিরে বের হতে চাইবে, ট্রাভেলিং ডিজায়ার থাকবে, ওয়ান্ডারিং ডিজায়ার থাকবে, সেক্ষেত্রে আমরা অবশ্যই টেবারকুলিনাম এবং ব্যাসিলিনামের কথা আমরা চিন্তা করব। এরপর সে আমরা ডিসঅবিডিয়েন্স ইন চিলড্রেন, যে সমস্ত শিশুদের মধ্যে অবাধ্যতা আমরা দেখব, বাধ্য হয় না, তাই না? আমরা পর্যায়ক্রমে এক একটা রুব্রিক, এবং এই রুব্রিকের অধীনে অনেকগুলো রেমেডি পাবেন আপনারা। এক্ষেত্রে দেখবেন অ্যাকোনাইট কাজ করতে পারে, এন্টিনকুর কাজ করতে পারে, এমন মেয়র কাজ করতে পারে, বিফোরানা কাজ করতে পারে, ক্যালকিয়ারে কার্ব আছে, এরপরে ক্যাপসিকাম আছে, কোস্টিকাম আছে, চায়না আছে, লাইকোপোডিয়াম আছে, নাইট্রিক অ্যাসিড আছে, ম্যাক্সিমাম আছে, ফসফরাস যদিও তাকে সান্ত্বনা দিলে নাই, এরপরে টিউবারকুলিনাম আছে, ভেটাম অ্যালব আছে। দেখবেন কিছু শিশু নতুন যে বিছানা চাদর নিয়ে আসছেন বাজার থেকে, এই নতুন বিছানা তার কাছে যদি কোনো কিছু থাকে, ব্লেড দিয়ে হোক, ছুরি দিয়ে হোক, অন্য কিছু হাতে পাইলেই এটাকে কেটে কেটে সে টুকরা টুকরা করবে। ডিস্ট্রাকটিভনেস দেখবেন, রেপার্টরিতে আপনারা দেখবেন ডিস্ট্রাকটিভনেস, ক্লথস, টিয়ারিং ক্লথস, সেক্ষেত্রে ভেটাম ভিরিডি খুব চমৎকার কাজ করে। তাহলে আমরা দেখব যে সমস্ত শিশু অবাধ্য হয় তাদেরকে বাধ্য করা যায় না, এবং স্বাধীন চেতা হতে চাই, সেই ক্ষেত্রে আমরা টেবারকুলিনাম সহ যে সমস্ত রেমেডির কথা বলেছি এগুলো চমৎকার কাজ করবে। এখন গতকাল যেহেতু ক্যামোমেলা, ক্যালকিয়ারে কার্ব আলোচনা করেছে, আজকে ভিন্ন মেডিসিন নিয়ে একটু আলোচনা করব, যেমন নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড গতদিন আলোচনা করি নাই। তো এরাও কিন্তু ডিসঅবিডিয়েন্ট হয়, এবার রিভেঞ্জফুল হয়, এরা প্রতিশোধ পরায়ণ হয়। সেটা শিশু থেকে একেবারে মানে বৃদ্ধদের জন্য এই লক্ষণে কার্যকরী হবে। এরা সাংঘাতিক পর্যায়ের আবদ্ধ হয়, প্রতিশোধ পরায়ণ হয়, ভিন্ডিকটিভ হয়, এবং কখনো কেউ যদি অপরাধ করে সেই অপরাধকে ক্ষমা করতে পারে না। তার সাথে অবিচার করেছে, অন্যায় করেছে, এটা কখনোই সে ক্ষমা করতে পারবে না। একটা মাত্র রেমেডি পাবেন, সেটা হলো নাইট্রিক অ্যাসিড। দেখবেন
বাচ্চার বয়স হয়তো 4 বছর 5 বছর, কিন্তু তার সাথে যদি আপনি অবিচার করেন, অন্যায় করেন, সে যদি প্রকৃতপক্ষে নাইট্রিক অ্যাসিডের হয়ে থাকে, বাবা মাকে এই যখন বড় হয় এই সন্তান, তখন বাবা মাকে এই সমস্ত কথা শোনাই, তুমি আমাকে এমন সময় মারছো, আমার সাথে এই আচরণ করছো, তার বন্ধু বান্ধব তার সাথে খারাপ আচরণ করলে সেটা মনে রাখে, সে ক্ষমা করতে পারে না। এমত অবস্থায় আমরা অবশ্যই নাইট্রিক অ্যাসিডের কথা আমরা চিন্তা করব। এই ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিডের জুড়ি নাই। যে সমস্ত শিশু অ্যারোগেন্ট টাইপের হয়, অধ্যত্ত পরায়ণ হয়, প্রতারক হয়, অ্যারোগেন্ট, ডিসপাইটফুল, ডিসিটফুল, ভায়োলেন্ট, ডিসঅবিডিয়েন্ট, প্রাউড, যারা আত্মহমিকায় ভুগতে থাকে, মানে হিংসুটে প্রতারণা করতে থাকে, নিজেকে অত্যন্ত নিজেকে নিয়ে গর্ববোধ করতে থাকে, অবস্টিনেট হয়, পিগ হেডেড হয়, স্টাবন হয়, ডিস্ট্রাকটিভনেস টেন্ডেন্সি থাকে, সেক্ষেত্রে ভেরেটাম অ্যালকে আমরা চিন্তা করব। যে সমস্ত শিশু দেখবেন নিজের মল নিজেই খায়, তো নিজের মল নিজেই খায়, এর অধীনে সম্ভবত 4-5টা রেমেডি পাবেন। এর মধ্যে সালফার পাবেন, এর মধ্যে ভেরেটাম অ্যাল পাবেন, এর মধ্যে হায়াসিমাস পাবেন, এর মধ্যে মার্কসল পাবেন, অনেকগুলো রেমেডি আপনারা পাবেন রেপার্টরিতে। তো ভেরেটাম অ্যাল তার মধ্যে অন্যতম একটি রেমেডি। আমি একজন শিশু দেখেছিলাম আজ থেকে আরো 10 থেকে সম্ভবত 10 বছর আগে। তো এই ছেলেটার বাবা র্যাবে ছিলেন তখন, এখন উনি আজ চাকরি করেন। গত 1 মাস আগে উনি ফোন দিয়েছিলেন যে ডাক্তার সাহেব আপনি আমাকে চিনতে পারছেন? তো ওনার কণ্ঠ শুনে বুঝতে পারছি। আমি বললাম আপনি তো র্যাবে ছিলেন, আপনার নাম নাসিম। তো যাই হোক বলে হ্যাঁ আপনি চিনতে পারছেন। তো এই ভদ্রলোকের ছেলে মল কি করতো, মল ত্যাগ করার পরে ওটাকে হাত দিয়ে ল্যাপটাতো, হাত দিয়ে ঘাটাঘাটি করতো। এইটা হাত দিয়ে ঘাটাঘাটি করার পরে আবার চেটে 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 এটাকে খাইতো। তাহলে এই ধরনের শিশু যদি কোথাও কোনো আত্মীয় স্বজনের বাসায় নিয়ে যান, তাহলে নিজের ইজ্জত তো পাংচার। তো বলবো যে কেমন ধরনের শিশু নিজের মল খাই, তাই না? আসলে তো একটা ব্যাধি, এটা ব্যাধি না, এটা একটা রোগ। তো আমি তাকে সালফার অ্যাপ্লাই করেছিলাম। তো আজ পর্যন্ত এই ধরনের অপচ্য অখাদ্য সে আর খায় না। যারা অপচ্য অখাদ্য খেতে চাই, নিজের মল নিজে খেতে চাই, বৃষ্টা খেতে চাই, খড়িমাটি, পেন্সিল, দেখবেন বিভিন্ন বিভিন্ন রেমেডি পাবেন। ভিন্ন ভিন্ন রেমেডি তাদের চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী এই সমস্ত রেমেডি অ্যাপ্লাই করতে হয়। তো নিজের মল ভেরেটাম অ্যাল কিন্তু সে নিজের মল খায়। কাপড় চোপড়, নতুন কাপড় চোপড় কিনে দেওয়া হয়েছে, একটা বেডশিট আছে, সে এটাকে কেটে কেটে টুকরা টুকরা করে, তাকে অবশ্যই ভেরেটাম অ্যাল দিলে চমৎকার কাজ করবে। আমরা যদি ম্যাথমেটিক ব্যাকগ্রাউন্ড একটি যদি উল্লেখ করতে চাই, বিশেষ করে টিউবারকুলিনাম। তো টিউবারকুলার মাঝে এটা তো আমি আগেই উল্লেখ করেছি। লাইকোপোডিয়াম, তো লাইকোপোডিয়ামের মিক্সড ম্যাথমেটিক ম্যানিফেস্টেশন থাকে, সাইকো সোরা দুইটা থাকতে পারে। তো ম্যাথমেটিক ব্যাকগ্রাউন্ড জানা দরকার আমাদের, যে কে কোন মায়াজমের, তাহলে ম্যাথমেটিক ম্যানিফেস্টেশন অনুযায়ী চিকিৎসা করা যেতে পারে। আবার তাদের মেজাজ এর বৈশিষ্ট্য অনুযায়ী, তাদের ধাতুগত অবস্থা অনুযায়ী তাদেরকে চিকিৎসা করা যেতে পারে, পারে না? অলরেডি প্রায় 1 ঘন্টা হতে যাচ্ছে। আমরা এখন আসি, আলোচনা করব ডালনেস ইন চিলড্রেন। যে সমস্ত শিশু হাবাগোবা, বোকা বাকেশ্বর, বোঝে কম, হাজার বোঝানোর পরও সে বুঝে না, তাই না? এর অধীনে আপনি অনেকগুলো রেমেডি পাবেন। মেন্টালি এরা ডাল থাকে, ফিজিক্যালি মেন্টালি যদি ডাল থাকে, তাদের কম্প্রিহেনশন যদি স্লো থাকে, পুর মেমোরি হয়, উইকনেস অফ মেমোরি, উইক লার্নিং ক্যাপাসিটি ইন চিলড্রেন। যে সমস্ত শিশুদের মধ্যে দেখবেন যে আপনি শিখাতে যাচ্ছেন, তার মানসিক শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতার কারণে, ডালনেসের কারণে সে এটা ধরে রাখতে পারে না। স্মৃতিশক্তি দুর্বল হওয়ার কারণে দেখা যায় এটা নিতে পারে না, স্লো পারসেপশন থাকে, মেন্টাল স্লাগিশনেস থাকে, তাদের কম্প্রিহেনশন পোর থাকে, স্লো কম্প্রিহেনশন থাকে, inability to think or remember
স্পেশালি ইন চিলড্রেন। যে সমস্ত শিশু দেখবেন সহজে এটা বুঝতে পারে না, স্মরণ রাখতে পারে না, এদের জন্য আমরা বেশ কিছু রেমেডির কথা চিন্তা করতে পারি। ইথুজা হতে পারে অ্যাব্রোটেনাম, হতে পারে অ্যাগারিকাস, হতে পারে অ্যাবিসমেল, হতে পারে আর্জেন্টিকাম, ব্যারাইটা মিওর, ব্যারাইটা মিওর ব্যারাইটাকার, বিফোরানা, ক্যালকিরেফস, কার্বোনিমেলিস, কার্সিনোসিন, আয়োডিয়াম, ক্যালিসাল, এরপরে কুপ্রামেট আছে, মেডোরিনাম আছে, মাক্সল আছে, ন্যাপটামফস আছে, ওপিয়াম আছে, স্যানিকিউল আছে, স্যালিসিয়া আছে, সালফার আছে, সিব্রিনাম আছে। অনেক রেমেডি পাবেন যে ডালনেসের অধীনে এই সমস্ত রেমেডি কাজ করবে। কিন্তু কখন আমরা ইথুজ অ্যাপ্লাই করব, কখন আমরা অ্যাগারিকাস অ্যাপ্লাই করব? দেখবেন যে সমস্ত শিশু দুধ পান করার পরে এখন মায়ের দুধ পান করে না, বাট এখন গরুর দুধ পান করে, বয়স এখন 4 বছর 5 বছর, এখন দুধ পান করার পরে এটা সহ্য করতে পারে না, বমি করতে থাকে। এত বমির ফোর্স যে বমি করা মানে বমি করার সাথে সাথে সে আবার খেতে চায়, আবার বমি করতে চায়। এরপরে ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, মাথাটাকে সোজা রাখতে পারে না, ঘাড় যেন পাকা হয়ে যাচ্ছে, ঘাড়টাকে সোজা রাখতে পারে না, আনএবল টু হোল্ড আপ হেড। এই ক্ষেত্রে ইথুজার কথা আমরা চিন্তা করব। এবং সেই সাথে তার স্মৃতিশক্তি যদি লোপ পেয়ে যায়, কোনো কিছু মনে থাকে না, মেন্টালি ডাল হয়, নির্বোধ প্রকৃতির হয়, হাওয়াগোবা বোকা বকেশ্বর টাইপের হয়, তাহলে এমত অবস্থায় আমরা ইথুজা সাইনাপিয়ামকে চিন্তা করব। অপরদিকে অ্যাগারিকাস মাস, তারাও দেখবেন এরাও ডাল হয়, স্লো কম্প্রিহেনশন থাকে, একটু হাবাগোবা বোকা বকেশ্বর হয়, অকওয়ার্ডনেস থাকে, হাত পায়ের শৃঙ্খলা ঠিক থাকে না, পায়ে হোঁচট খায়, হাত থেকে জিনিস পড়ে যায়, এবং কথা বলা শেখা, হাঁটা শেখা এটা দেরিতে হয়, এবং সেই সাথে দেখবেন এরা স্মৃতিশক্তি এদের দুর্বল থাকে, এবং শারীরিক লক্ষণ তাদের দেখবেন যে কোথাও কোনো মাংসপেশি লাফাচ্ছে, স্পন্দিত হচ্ছে, টুইচিং হচ্ছে, ট্রেমবেলিং হচ্ছে, টুইচিং হচ্ছে, স্পন্দন হচ্ছে, মাংসপেশি লাফায়। এমন অবস্থায় আমরা অ্যাগারিকাসের কথা আমরা চিন্তা করব। আর্জেন্টাম নাইটিকামের রোগীদের ক্ষেত্রে আমরা দেখবো এরাও ভুলে যায়, এরা তড়িঘড়ি করতে যায়, নার্ভাসনেস থাকে। আমরা ওষুধ পরিচয়ে আর্জেন্টাম নাইটিকাম যদি একটু কেউ পড়ে থাকে, দেখবেন বিয়ের সময় কোনে বলে আমি হাঁকবো, তাই না? কেন হয় এটা? এটা নার্ভাসনেসের কারণে হয়। হাত থেকে এদের জিনিস পড়ে যায়, কোথাও জার্নি করার সময় দেখবেন 1 ঘন্টা আগে সে বের হয়ে যায়, এবং যখন সে রাস্তা দিয়ে হাঁটতে থাকে আশেপাশের বিল্ডিং মনে হয় তার মাথার উপরে পড়বে, একটা ভ্রান্ত বিশ্বাস তার মধ্যে থাকে, সবকিছু যে তড়িঘড়ি করতে থাকে, হারিনেস থাকে, হারিড হয়। নার্ভাস উইকনেসের কারণে দেখবেন তার পায়খানার বেগ লাগে, সেটা ছেলের ক্ষেত্রে হতে পারে, সেটা মেয়ের ক্ষেত্রে হতে পারে। তো নার্ভাসনেসের কারণে পায়খানার বেগ লেগেছে, আগে হুড়মুড় করে সে পায়খানা করতে যায়, তারপরে সে ধরেন কোথাও বক্তৃতা দিবে, সে গির্জায় যাবে, সে মন্দিরে যাবে, সে মসজিদে যাবে, তাকে বক্তৃতা দিতে হবে মঞ্চে, আগেই তার পায়খানার বেগ লেগে যায়। এটা কেন হয়? নার্ভাসনেসের কারণে হয়, নার্ভাস ডেবিলিটির কারণে হয়। সেক্ষেত্রে আমরা অবশ্যই আর্জেন্টাম নাইটিকামের কথা আমরা চিন্তা করব। যে সমস্ত শিশুকে দেখবেন যে মা প্রতিনিয়ত শরবত খায়, যে সমস্ত শিশুর পাতলা পায়খানা হয়, এখন মা যদি শরবত খায়, চিনির শরবত অথবা মিশ্রির শরবত খায়, তো আর্জেন্টাম নাইটিকামের শিশুদের তো এটা সহ্য হয় না, সে পাতলা পায়খানা করবে, আমার সাথে সমস্যা দেখা দিবে, তাই না? আমি একটা হিস্ট্রি বলি, মহতি ডক্টর কেন্টের একটি হিস্ট্রি। মহতি ডক্টর কেন্ট স্যারের একজন রুগী দেখার যে এক্সপিরিয়েন্স, সেটা একটু শেয়ার করতে চাই। ওনার কাছে একজন শিশুকে নেওয়া হয়েছে, পাতলা পায়খানা হয় বাচ্চা, তো পাতলা পায়খানা ভালো হয় না, লেকচার অন ম্যাথমেটিকায় আর্জেন্টাম নাইটিকাম অধ্যায়ে লেখা আছে, আপনারা দেখবেন। তো পাতলা পায়খানা ভালো হয় না, তো উনি মেডিসিন সিলেকশন করলেন,
আর্জেন্টাম নাইট্রিকাম। কিন্তু আর্জেন্টাম নাইট্রিকাম মেডিসিন সিলেকশন করলে কি হবে? মেডিসিন সুনির্বাচিত সুনির্দিষ্ট হওয়ার পরেও কাজ করে না। আপনারা কি আমাকে শুনতে পারতেছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি। তো এই শিশুর জন্য আর্জেন্টাম নাইট্রিকাম সিলেকশন করা হলো, সুনির্বাচিত সুনির্দিষ্ট মেডিসিন দেওয়ার পরও পায়খানা ভালো হয় না। এরপর কয়েকদিন পরে বাবা মা আবার তাদের সন্তানকে মোহাম্মদী ডক্টর কেন স্যারের কাছে নিয়ে আসছেন। এখন আবার নতুন করে উনি হিস্ট্রি নেওয়া শুরু করলেন। তখন উনি দেখলেন যে আসলে এটা আর্জেন্টাম নাইট্রিকামের লক্ষণ। তাহলে ওষুধে কেন কাজ করতেছে না? অনেক সময় আমরা আরোগ্যের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, আরোগ্যের ক্ষেত্রে যে অন্তরায়, অবস্ট্যাকল টু কিওর, আরোগ্যের ক্ষেত্রে যে অন্তরায় দেখা দেয়, সেটা খাদ্যদ্রব্যের কারণে হতে পারে, মাসবেটিক মানে ব্যারিয়ারের কারণে হতে পারে। তো এখানে এক্সাইটিং যে কজ, মেইনটেনিং যে কজ ছিল, সেটা হচ্ছে মিষ্টি খাওয়া। মিষ্টি খাওয়া। মোহাম্মদ ডক্টর কেন স্যার জিজ্ঞেস করলেন, আচ্ছা বাচ্চাকে কখনো দুধের সাথে বা অন্য কোনো খাবারের সাথে মিষ্টি, চিনি, মিষ্টি, মিষ্টান্ন কোনো কিছু দেওয়া হয় কিনা? না, বাচ্চাকে মিষ্টি মিষ্টি মিষ্টান্ন কোনো কিছুই দেওয়া হয় না। তো আপনি নিজে খান কিনা? তো না, আমি নিজেও মিষ্টি মিষ্টান্ন কোনো কিছুই আমি এগুলো খাই না। তো পাশ থেকে স্বামী বলে উঠলেন, আচ্ছা তোমাকে যে প্রতিদিন 200 পাউন্ড মিস্ত্রি এনে দেয়, এটাকেই করো তুমি? বলছি মিষ্টি তো মিষ্টির মধ্যে পড়ে না, মিষ্টি মিষ্টির মধ্যে পড়ে না, তো মিষ্টি খাই, এটা তো মিষ্টি না। দেখেন, মিষ্টি বলেন, মিষ্টি বলেন, চিনি বলেন, তো মিষ্টান্ন যত প্রকার জিনিস আছে এগুলো খাইলে আর্জেন্টাম নাইট্রিকামে কাজ করবে না। এরপরে মোহাম্মদ ডক্টর কেন স্যার বললেন, আজ থেকে আপনি টোটালি এই মিষ্টি, তাল মিস্ত্রি আর খেতে পারবেন না। এই মিষ্টি খাওয়ার কারণে আপনার বাচ্চার পায়খানা ভালো হচ্ছে না। এরপরে দেখা গেছে প্লাসিবো দিয়েই পরে বাচ্চাকে ভালো করা সম্ভব হয়েছে। তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় এটা হলো যে আরোগ্যের ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা থাকবে, এই প্রতিবন্ধকতা দূর করতে হবে, অন্তরায় দূর করতে হবে, আদারওয়াইজ সুনির্বাচিত ওষুধেও কাজ করবে না। সম্মানিত চিকিৎসক বৃন্দ, আমরা আজ একটা রেমেডি নিয়ে আলোচনা করে আজকে আলোচনা শেষের দিকে নিয়ে চলে আসবো। এরপর আসি সিফিলিনাম। তো সিফিলিনাম এর যারা শিশু হবে, দেখবেন বংশানুক্রমিক কোনো যদি দোষ থাকে, বাবা মায়ের সিফিলিসের দোষ ছিল, এখন এই শিশু হাবাগোবা বকা বকাসার বুঝে না, তাদের ঠোঁট কাটা অথবা শরীরের কোথাও একটা অঙ্গ হানি আছে, ঠোঁট কাটা অথবা জিভ কাটা। তো ঠোঁট কাটাই বেশি হয় সিফিলিটিক পেশেন্টদের ক্ষেত্রে, আমরা দেখি জন্মের পর থেকেই কোনো না কোনো একটা সাইন নিয়ে সে পৃথিবীতে আসছে। বাবা মা যদি অ্যালকোহল পান করে থাকে, বাবা মায়ের যদি সিফিলিটিক দোষ থাকে, তাহলে তাদের ঔরজাত সন্তান সিফিলিটিক হওয়া স্বাভাবিক। তো যখন এই সিফিলিনামের শিশু পৃথিবীতে আসবে, যেই দিন সে পৃথিবীতে আসবে ওই দিন থেকে সে সারা রাত আর ঘুমাতে দেবে না। সূর্য অস্ত যাওয়ার পর থেকে উদয় হওয়া পর্যন্ত এত বেশি চিৎকার করে কান্নাকাটি করতে থাকবে, আপনি যত অ্যালোপ্যাথিক ডক্টরকে দেখান না কেন, এই শিশুকে আপনি ঘুম পাড়াতে পারবেন না। ঘুম পাড়ানোর ওষুধ দিলেও দেখবেন যে ঘুম আসতেছে না। সন্ধ্যা হওয়া মাত্রই, সূর্য অস্ত যাওয়া মাত্রই কান্নাকাটি শুরু হয়। যত বেশি রাত গভীর হতে থাকে, তত বেশি চিৎকার চেঁচামেচি কান্নাকাটি আরো বাড়তে থাকে। সূর্য উদয় না হওয়া পর্যন্ত এই শিশুর কান্না আপনি থামাতে পারবেন না। এমন অবস্থায় এই শিশু যদি মেন্টালি ডাল হয়, পরবর্তীতে, এখন 1 মাসের বাচ্চাকে তো বোঝার সুযোগ নাই, তো জন্মের পর থেকেই যখন এই ধরনের অবস্থা দেখা দেবে, পরবর্তীতে যখন তার বয়স বাড়তে থাকবে এবং ইনহেরিটেড সিভিলিটিক ডিজেনারেশন যদি থাকে, তখন এই শিশু দেখবেন অবস্টিনেট হবে, পিগ হেডেড হবে, আনবেন্ডিং হবে, আনচেঞ্জেবল হবে। এদেরকে আপনি কোন
বুঝাতে পারবেন না। এরা ডিস্ট্রাকটিভ টেন্ডেন্সি এদের মধ্যে থাকবে। বড় হয়ে ছোট মানে 13-14 বছর যখন বয়স হবে তখন সে বিভিন্ন ধরনের নেশার সাথে যুক্ত হয়ে যাবে। ইয়াবা খাবে, বাবা খাবে, হাবিজাবি, এগুলো ইয়াবা, ফেন্সিডিল, হ্যাঁ, মারজোয়ানা, যা যা আছে নেশা জাতীয় সব কিছু এগুলো সে নিতে থাকবে। সেও কিন্তু সিভিলিটিক হয়ে যাবে। সঠিক সময় সঠিক চিকিৎসা, এই হোমিওপ্যাথিক রেমেডি যে তাকে যদি মানসিক শারীরিকভাবে ভালো করা যায় তা আলহামদুলিল্লাহ, না হলে তাকে আজীবন এইভাবে সাফার করতে হবে। তাহলে এদের ক্ষেত্রেও আমরা দেখি ব্রেইন কিন্তু ডাল হয়, স্লো কম্প্রিহেনশন থেকে, ফরগেটফুলনেস থাকে, উইকনেস অফ মেমোরি থাকে। এমন অবস্থা অবশ্যই আমরা সিপ্রিনামকে চিন্তা করবো। সম্মানিত চিকিৎসকবৃন্দ, আমরা আগামীতে ইনশাল্লাহ আবারও এই সাবজেক্টের উপরে তৃতীয় পর্বে আলোচনা করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। গতকাল অনেক পার্টিসিপেন্ট পেয়েছিলাম, আজকে মনে হয় ব্যস্ত আছেন অনেকেই। আমি সপ্তাহে মাত্র একটা ক্লাস নেব, ঠিক আছে? এরপর থেকে শুধুমাত্র রবিবারে ক্লাস নেব, রবিবার অথবা সোমবার। আর বাকি আরো যারা টিচার আছেন ওনারা আলোচনা করবেন, আরো 8 জন আছেন। জি, আজকের ক্লাস গ্যাপ ছিল। তো আজকের আলোচনা রেকর্ড হয়েছে, ইউটিউবে পাবেন। যারা আসেন নাই